আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি নীরা ফেরদৌস এবং একই সাথে রয়েছি আমি আফসানা সুরাইয়া। ঢাকা, নরসিংদী ও বরিশালের পর এবার গাজীপুরেও খোঁজ মিলেছে ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের অঢেল সম্পদের। টঙ্গীতে এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এবং পুবাইলে আপন ভুবন পিকনিক স্পট সহ কোটি কোটি টাকার সম্পত্তি রয়েছে মতিউর ও তার পরিবারের সদস্যদের। রয়েছে জমি দখল ও মিথ্যা মামলা দিয়ে নিরীহ মানুষকে হয়রানির অভিযোগও। গাজীপুর থেকে আজহারুল হকের প্রতিবেদন, জানাচ্ছেন সাইদ মাহমুদ। গাজীপুরের পুবাইলে ৬০ বিঘা জমির উপর সাবেক রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের আপন ভুবন পিকনিক অ্যান্ড শুটিং স্পট। বাঁশের ঘর থেকে আধুনিক কনফারেন্স হল, আমবাগান থেকে সুবিশাল ডাইনিং স্পেস, ক্রিকেট, ফুটবল মাঠ ও ব্যাডমিন্টন কোর্ট সবই আছে এখানে। স্থানীয় বাসিন্দারা জানায়, বিলাসবহুল এই পার্ক গড়ে তুলতে কিছু জমি কিনেছিলেন মতিউর, কিছুটা নিয়েছিলেন লিজে। তবে তার বিরুদ্ধে জমি দখলের অভিযোগও করেছে অনেকে। আমার হইলো ২৪ আর আমার মার হইলো ৪৩। ৬৮% জায়গা দখল করে নিছে। আমাদের ২৮% জমি আপন ভবনের মধ্যে আছে। এই রিসোর্ট ছাড়াও গাজীপুরের পুবাইলের খিলগাঁও মৌজায় মতিউরের পরিবারের সদস্যের নামে বিপুল পরিমাণ জমি থাকার কথা জানায় স্থানীয়রা। টঙ্গীতে এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের শিল্প প্রতিষ্ঠানটিও মূলত মতিউর রহমানের। প্রশাসনের নজর এড়াতে কাগজপত্রে তার ভাই কাইয়ুম হাওলাদার ও দ্বিতীয় স্ত্রী শাম্মীর নাম দেখানো হয়েছে। আর এতে ভাগ্য বদলেছে একসময় গার্মেন্টস কর্মী হিসেবে চাকরি করা কাইয়ুমের। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর থেকে কারখানায় মালিকপক্ষের কেউ আর আসছেন না। তবে পুবাইলের আপন ভুবনে জমি দখলের অভিযোগ মিথ্যা বলে দাবি করেছে রিসোর্ট কর্তৃপক্ষ। না, এরকমের সত্যতা নাই, এটা ভিত্তিহীন কথাবার্তা, যেহেতু এরকমের আজ পর্যন্ত হয় নাই। সাইদ মাহমুদ, আরটিভি। কক্সবাজারের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে সংগঠনের বিভিন্ন ধরনের উগ্রবাদী বই, লিফলেট সহ ব্যাগ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাতে কক্সবাজার সদরের চফলন্ডি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানায় র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম। জঙ্গি তৎপরতার অভিযোগে আটক ব্যক্তিরা হলেন জামালপুরের জাকারিয়া মণ্ডল, ভোলার বোরহানুদ্দিনের নিয়ামতুল্লাহ ও ফেনীর সোনাগাজীর মোহাম্মদ ওজায়ের। র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন। যে কিছুদিন আগে পবিত্র ঈদুল আজহার ছুটি ঘোষণা করা হয় এবং তারা ৩ জনই কিন্তু 2টি মাদ্রাসার ছাত্র। এই ছুটি থেকে তারা তাদের বাড়িতে মাদ্রাসায় যোগদানের কথা বলে বের হয় এবং পথিমধ্যে তারা মাদ্রাসায় না এসে, তাদের নির্দিষ্ট মাদ্রাসায় না যেয়ে বরঞ্চ তারা এই কক্সবাজারে আসে। গতকালকে মূলত এরকমই একটি বৈঠকে তারা মিলিত হয়েছিল, যখন র্যাবের গোয়েন্দা দলের হাতে তারা ধরা পড়ে। চলতি বছর বোরো মৌসুমে গাইবান্ধায় ধানের ভালো ফলন হলেও ন্যায্য মূল্য পাচ্ছেন না কৃষকরা। ধান চাল ক্রয়ের সরকারি তালিকায় ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। ভুয়া নাম ও মোবাইল ফোন নম্বর ব্যবহার করে কৃষকের বদলে গোদামে ধান বিক্রি করছে দালাল চক্র। আর এ কাজে জড়িত থাকার অভিযোগ খোদ কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে। গাইবান্ধা প্রতিনিধি ফেরদৌস জুয়েলের প্রতিবেদন, জানাচ্ছেন সাইদ মাহমুদ। ধান বোঝায় সারি সারি ট্রাক, অথচ ধানের মালিকের খোঁজ নেই। থাকবেও বা কি করে? সরকারি তালিকায় যাদের নাম উঠেছে তাদের অনেকেই কৃষক নন, আবার কারো কারো বাড়ি অন্য জেলায়। ভুয়া নাম আর মোবাইল নম্বর ব্যবহার করে মূলত গুদামে ধান দিচ্ছে দালাল চক্র। এমন অনিয়মের অভিযোগ গাইবান্ধার সুন্দরগঞ্জের বামনডাঙ্গা খাদ্য গুদামে। কৃষি বিভাগ জানিয়েছে, চলতি মৌসুমে জেলার ৩০০ জন কৃষকের কাছ থেকে ৩ মেট্রিক টন করে মোট ৯০০ মেট্রিক টন বোরো ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা। কিন্তু কৃষকদের অভিযোগ, এই সুযোগ পাচ্ছে শক্তিশালী দালাল সিন্ডিকেট। আমার নিজেরও ১৫ বিঘার মতো জমি আছে। অনেকে জিজ্ঞেস করছিলাম এবং কেউ মোহাম্মদ মৌজার ম্যাক্সিমাম লোকই এই কার্ড পায়নি। ২-৩ বার এদিকে আবেদন করছিলাম, আমি আজ পর্যন্ত কোনো ধানের স্লিপ পাইও না। অভিযোগ নিয়ে জানতে চাইলে খাদ্য কর্মকর্তা দায় চাপিয়ে দেন উপসহকারী কৃষি কর্মকর্তাদের উপর, আবার কৃষি কর্মকর্তা বাতলে দেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের। অনুসার বিএসকে দায়িত্ব দিচ্ছে কৃষক সেনার, ওইভাবে বিএস কৃষক চিনে প্রত্যয়ন দিচ্ছে, আমি ওই প্রত্যয়ন দেখে কৃষক চিনে বিল দিচ্ছি। তার মোবাইল নাম্বার হলো চট্টগ্রাম, তার প্রত্যয়ন আপনি কিভাবে দিলেন? না, আমি
তালিকাতে নাম আছে 39 নম্বর তালিকায় আছে না সর্বনন্দ ইউনিট। আপনি আমাদের স্যারের সাথে কথা বলেন। আলামিন সাহেব নামে কাউকে চেনেন আপনি? না, আমি আলামিন সাহেব নামে কাউকে চিনি না। মানে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আপনার বাড়ি না, তাই তো? আচ্ছা, থ্যাংক ইউ, আপনাকে আমি কষ্ট দিলাম। তবে তদন্ত করে দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা জানান এই কর্মকর্তা। কিছু ট্রলিতে আমি দেখতে পেলাম যে আসলে ধানটা মানে প্রকৃত কৃষকের ধান না। তাৎক্ষণিকভাবে আমি সেই ট্রলিগুলো ফেরত প্রদান করি। সংশ্লিষ্টের বিরুদ্ধে বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। গত 7 মে থেকে কেজি প্রতি 32 টাকা দরে ধান সংগ্রহ করা হচ্ছে গুদামে, যা চলবে আগস্ট পর্যন্ত। সরকারি এ প্রক্রিয়াকে স্বচ্ছ করার দাবি জানিয়েছে কৃষকরা। সৈয়দ মাহমুদ, RTV। কোরবানির ঈদের পর বড় ধরনের দরপতন হয়েছে রাজধানীর মুরগির বাজারে। বাজার ভেদে কেজিতে প্রায় 40 টাকা কমে 180 টাকায় বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি, 50 টাকা কমে সোনালিকা 300 আর 100 টাকা পর্যন্ত কমেছে দেশি মুরগির দাম। দুদফায় ডজনে 15 টাকা কমে ডিম বিক্রি হচ্ছে 150 থেকে 155 টাকায়। তবে মাছের বাজারে বেড়েছে উত্তাপ। কেজিতে 400 বেড়ে ইলিশ বিক্রি হচ্ছে 2000 টাকায়। দেখুন সেলিম মালিকের রিপোর্ট। ঈদুল আজহার কুরবানির কারণে ভোক্তাদের মধ্যে কমেছে মাংসের চাহিদা, যার প্রভাব বেশ ভালোভাবে পড়েছে মুরগির বাজারে। রাজধানীর পলাশী বাজারে ব্রয়লার, সোনালিকা ও দেশি মুরগির দাম কমেছে 40 থেকে 100 টাকা পর্যন্ত। ব্রয়লার তো ঈদের আগে 220 টাকা ছিল, এখন 180 টাকা পাওয়া যেতেছে। সোনালী ছিল 350-60, 300-290 টাকা সোনালী পাওয়া যেতেছে। আর দেশি মুরগি ছিল 700 টাকা কেজি, এখন বর্তমানে 600 টাকা কেজি দেশি মুরগি। ঈদের আগে উত্তাপ ছড়ায় ডিমের বাজারে। ডজন প্রতি বাদামি ডিমের দাম ওঠে 165 টাকা পর্যন্ত। তবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানের পর কমতে শুরু করে দাম। 2 দফায় কমেছে 15 টাকা। 165 টাকা আমরা ডজন বিক্রি করছি, 55 টাকা হালি। ঈদের পরে আবার বাজার কমছে, 52 টাকা হালি পিস, এক ডজন বেচতেছি 150 টাকা। নদীতে মাছ কম ধরা পড়ছে, এমন কারণ দেখিয়ে প্রায় সব ধরনের মাছের দাম কেজিতে 100 টাকা বাড়িয়েছেন ব্যবসায়ীরা। ইলিশে বেড়েছে 400 টাকা পর্যন্ত। 1 কেজির উপরে এখন হচ্ছে 2000, আগে 1600 টাকা ছিল 1 কেজি 200 গ্রাম। চিংড়ি মাছ ছিল আগে 1000 টাকায়, সেটা 1100 টাকা হয়ে গেছে। আর যেটা ছিল 800 টাকা, সেটা 850 টাকা হয়ে গেছে। ঝাঁজ বেড়েছে দেশি পেঁয়াজে। কয়েকদিনের ব্যবধানে কেজিতে 20 টাকা বেড়ে কমেছে মাত্র 5 টাকা। এদিকে 5 টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে আলু। ঈদের আগে 80 থেকে 85 টাকা ছিল পেঁয়াজ, এখন মাঝখানটা আবার 100 টাকা ছিল, এখন 5 টাকা কমা 90-95 এরকম। আলু 60 টাকা, ঈদের আগে 55 টাকা ছিল, 55-50 এরকম ছিল। সবজি কিনতে ভোক্তাদের খরচ করতে হবে বাড়তি টাকা। পেঁপে ছাড়া 50 টাকার নিচে মিলছে না কোনো সবজি। মরিচের দাম প্রায় 250। বেগুন 80 থেকে 90 টাকা, চিচিঙ্গা 50-60 টাকা কেজি, জিঙ্গাও এরকম 60-70 টাকা কেজি। কাঁচামরিচের দাম কত 2 দিন আগে একটু বেশি ছিল, আজকে অনেকটাই কমছে দাম, এখন 220 টাকা বা 240 টাকা কাঁচামরিচ। সেলিম মালিক, RTV, ঢাকা। বাংলাদেশের তরুণ সমাজকে আওয়ামী লীগে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, বেকার তরুণদের কর্মসংস্থানের নির্বাচনে অঙ্গীকার পূরণ করা হবে। যারা ভারত বিরোধিতার ইস্যু খুঁজে তাদের আবারও ভুল পথে হাঁটছে জানিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে বন্ধুত্ব করেন না। সকালে রাজধানী মানিক মিয়া এভিনিউতে বাইসাইকেল র্যালির উদ্বোধনীতে এসব কথা বলেন কাদের। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন এবং সুস্থ, সচল ও আধুনিক ঢাকা গড়ার লক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে মানিক মিয়া অ্যাভিনিউতে বাইসাইকেল র্যালির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এই সময় তিনি বলেন, ভারত বিরোধিতার নামে আজকে যারা আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে তারা আবারও ভুল পথে হাঁটছে। যারা আজকে প্রতিদিনই ভারত বিরোধিতার নামে আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে, তারা আবারও ভুল পথে হাঁটছে। দেশের তরুণ সমাজকে আওয়ামী লীগে যোগদানের আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বেকার তরুণদের কর্মসংস্থানে নির্বাচনী অঙ্গীকার পূরণ করবে আওয়ামী লীগ। বেকার তরুণদের কর্মসংস্থানের যে অঙ্গীকার, এই অঙ্গীকার আমরা পূরণ করব এবং বাংলাদেশের তরুণ সমাজকে আওয়ামী লীগ আলোর পথে এগিয়ে নিয়ে যাবে। আমি
তরুণ সমাজকে বঙ্গবন্ধুর আদর্শে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগে যোগদানের আহ্বান জানাচ্ছি। ভারত বাংলাদেশের পরীক্ষিত বন্ধু, বঙ্গবন্ধু কন্যা যা করেন সবই বাংলাদেশের স্বার্থেই করেন বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। ভারত আমাদের ৭১-এর পরীক্ষিত বন্ধু। বিপুল দেবরাই, RTV, ঢাকা। বাংলাদেশের উপর দিয়ে ভারতের রেল চলাচলের চুক্তি অসম, এটা সার্বভৌমত্বের জন্য হুমকি। এই চুক্তি বাতিল না করলে জনগণ সরকারকে ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। সকালে জাতীয় প্রেস ক্লাবে ভারতের সাথে সরকারের সাম্প্রতিক চুক্তি ও সমঝোতার প্রতিবাদে প্রজন্ম বাংলাদেশে বিক্ষোভ সমাবেশে এসব মন্তব্য করেন তিনি। বলেন, ভারত বিরোধী ইস্যু বিএনপির একার নয়, কোটি জনগণের। দেশের মানুষ দিল্লির দাসত্ব কখনোই মেনে নেবে না। বিএনপি দেশে একদলীয় শাসন ভেঙে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। বেঁধে দেয়া সময়ের 4 বছর অতিবাহিত হলেও এখনও শেষ হচ্ছে না জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের মিরপুর 9 নম্বর সেক্টরে স্বপ্ননগর 2 প্রকল্পের কাজ। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ফ্ল্যাট বরাদ্দপ্রাপ্ত 1500 ব্যক্তি। কাজের ধীরগতির কারণ হিসেবে সক্ষমতা নেই এমন ঠিকাদারকে কাজ দেয়া ও গৃহায়ণ কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করছেন তারা। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের অনিয়ম নিয়ে বিল্লাল হোসেনের 2 পর্ব ধারাবাহিকের আজ দেখুন শেষ পর্ব। স্বল্প ও মধ্যমায়ের মানুষকে ফ্ল্যাট দিতে রাজধানীর মিরপুরের স্বপ্ননগর আবাসিক প্রকল্প 1-এর পর 2017 সালে স্বপ্ননগর 2-এর কাজ শুরু করে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। 14.98 একর জায়গার উপর নির্মাণ করা হচ্ছে 15টি 14 তলা ভবন। এতে থাকছে 1560টি ফ্ল্যাট। 2020 সালের জুন মাসে ফ্ল্যাট হস্তান্তরের কথা থাকলেও গৃহায়ণ কর্তৃপক্ষের অবহেলায় কাজের বর্তমান চিত্রটাই বলে দেয় অগ্রগতি কতটুকু। কমিউনিটি ভবনের কাজ এখনো শুরুই হয়নি। আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, এটা বলাই বাহুল্য, কারণ একটা বিশাল অঙ্কের টাকা আমরা এখানে বিনিয়োগ করে রেখেছি। যেই 9টা বিল্ডিং আমাদেরকে আশ্বাস দিয়েছে যে গৃহায়ণ কর্তৃপক্ষ হ্যান্ডওভার দিবে, তো এইখানে বাউন্ডারি ওয়াল না হওয়া পর্যন্ত আমরা এই সিকিউরিটি পারপাসে এখানে উঠতে পারছি না। TCEL কম্প্রিহেন্সিভ হোল্ডিংয়ের অধীনে থাকা 5টি ভবনের কাজ এখনও বাকি রয়েছে 50%। ব্যর্থতার দায়ে 17 নম্বর ভবন নির্মাণের চুক্তি বাতিলের নোটিশও দিয়েছে গৃহায়ণ কর্তৃপক্ষ। জানা যায় এরকম ভবন নির্মাণ কাজের সক্ষমতা নেই কম্প্রিহেন্সিভের। যোগাযোগ করা হলে আগাম অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কথা বলতে চাননি কোম্পানির MD। সামনাসামনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেন। নিয়মা অনুযায়ী কাজ শেষের আগেই ফ্ল্যাটের মোট মূল্যের অর্ধেক অর্থ কিস্তিতে পরিশোধ করেন বরাদ্দপ্রাপ্তরা। অনেকে আবার চাকরি ছেড়ে অবসরের টাকা দিয়েও ফ্ল্যাট বুঝে না পেয়ে থাকছেন ভাড়া বাসায়, যা তাদের জন্য রীতিমতো মরার উপর খাড়ার গা হয়ে দাঁড়িয়েছে। এরই মধ্যে স্বপ্নের ফ্ল্যাটে ওঠার আগেই মারা গেছেন কয়েকজন। ফ্ল্যাট মালিক, তার মধ্যে 18 নম্বর ভবনে একজন ইতিমধ্যে মৃত্যুবরণ করছেন, 19 নম্বর ভবনে একজন মৃত্যুবরণ করছেন। ব্যাংক থেকে লোন নিয়ে তারা কিস্তি পরিশোধ করছে। 30-40 হাজার টাকা পার মান্থ বাসা ভাড়া দিয়ে থাকতেছে। এটা আমাদের জন্য যথেষ্ট ক্ষতিকর। পাশের গৃহায়ণের জায়গা অবৈধ দখলদারদের হাতে থাকায় প্রকল্পের সীমানা প্রাচীর করতে না পারায় বিলম্ব হচ্ছে বলে জানান ঢাকা ডিভিশন 1-এর নির্বাহী প্রকৌশলী। আমরা যে কাজগুলি কমপ্লিট হয়েছে সেখানে ফ্ল্যাটে উঠাই দেওয়ার চিন্তা ভাবনা করেছিলাম। ওনারা বলতেছেন যে যেহেতু উত্তর পাশে অবৈধ দখলদার রয়েছে তাই নিরাপত্তাহীনতা ভুগতে পারে তারা। আমরা যদি নিরাপত্তা নিশ্চিত করতে পারি তাহলে আমরা ফ্ল্যাট বুঝে দিব এবং ওনারা উঠবেন। যেভাবে কাজ চলছে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ফ্ল্যাট বুঝিয়ে দেওয়া সম্ভব হবে বলে জানান তিনি। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। আদালতের জামিন শর্ত অনুসারে নির্ধারিত দিনে হাজির না হলে জামিন বাতিল হয়ে যাবে। আলোচিত যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়ার তার আইনজীবী সাখাওয়াত হোসেন উল্লাহ ভুইয়া জানান নিয়মিত হাজিরা দেবেন তিনি। তবে জামিনে থাকা এরকম আসামিরা সময় বাড়িয়ে মামলার কার্যক্রমকে দীর্ঘায়িত করে বলে মত দুদকের আইনজীবী খুরশিদ আলম খানের। এখন দেখার বিষয় কোন পথে হাঁটবেন পাপিয়া। বিস্তারিত ইকবাল অনেকের রিপোর্টে। নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া রাজধানীর 5 তারকা হোটেলে বিলাসবহুল কক্ষ ভাড়া নিয়ে অনৈতিক কর্মকাণ্ড চালাতেন পাপিয়া। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের আঁচ পেয়ে বিদেশে পালিয়ে যাওয়ার সময় 2020 সালের 22 ফেব্রুয়ারি বিমানবন্দর থেকে পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানকে গ্রেপ্তার করে র্যাব। সে সময় পাপিয়া ও তার স্বামীর বিরুদ্ধে শেরে বাংলানগর থানায় মাদক ও অস্ত্র মামলা, গুলশান থানায় মানি লন্ডারিংয়ের মামলা,
বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। এরপর পাপিয়াকে নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কার করা হয়। 2020 সালের 12 অক্টোবর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরীকে অস্ত্র মামলায় 20 বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। পরে উচ্চ আদালত থেকে জামিন নেন। কাশিমপুর কারাগারে থাকাকালীন সেখানে এক নারীবন্দীর উপর নির্যাতনের অভিযোগ ওঠে পাপিয়ার বিরুদ্ধে। এরপর পরেই 2023 সালে 3 জুলাই তাকে গাজীপুর কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। এই মাসের মাঝামাঝি সময় আইনজীবীরা জামিনের আবেদন করলে জামিন দেন হাইকোর্ট। সোমবার সন্ধ্যায় পাপিয়া জামিনে মুক্ত হন। এর আগে দুপুরে জামিনের কাগজপত্র কারাগারে এলে তা যাচাই বাছাই করে তাকে কারামুক্ত করা হয়। দুদকের আইনজীবী বলেন, জামিনে থাকা এরকম আসামিরা নির্ধারিত দিনে আদালতে হাজির না হয়ে মামলা কার্যক্রমকে দীর্ঘায়িত করে। নর্মালি আসামিরা করে কি, জামিন পেয়ে গেলে ওই সময় ক্ষেপণ করতে চায়। যেমন গতকাল ডেট ছিল, সময় নিয়েছে, পরবর্তী ধার্য তারিখ 11 জুলাই। দুর্নীতি দমন কমিশন আপ্রাণ চেষ্টা করবে আপিল বিভাগ নির্ধারিত যেই তারিখ দিয়েছে 3 মাস, তার মধ্যেই মামলাটি নিষ্পত্তি করার জন্য। পাপিয়ার আইনজীবী জানান, নির্ধারিত দিনে আদালতে হাজির না হলে তার জামিন বাতিল হবে। আদালত কর্তৃক নির্ধারিত যে সমস্ত বিচারিক আদালতে তারিখগুলো থাকবে, সেই প্রত্যেকটা তারিখেই তাকে হাজির থাকতে হবে, ম্যান্ডেটরি। এবং যদি যেই দিনে সে হাজির থাকবে না, সেই দিন তার জামিনটা বাতিল হবে। কারাগার থেকে মুক্ত হয়ে একান্ত সময় কাটাচ্ছেন পাপিয়া। নির্ধারিত দিনে তিনি হাজির হবেন বলেও জানান পাপিয়ার আইনজীবী। তিনি নিয়মিত আদালতে উপস্থিত থাকবেন। ইকবাল অনিক, RTV, ঢাকা। ভারতের সঙ্গে সুন্দর সম্পর্ক না থাকলে বাংলাদেশের খবর ছিল। এই কানেক্টিভিটি আওয়ামী লীগের অর্জন। এর মাধ্যমে বাংলাদেশ লাভবান হচ্ছে বলে জানিয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। জাতীয় প্রেস ক্লাবে এডুকেশন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম আয়োজিত আওয়ামী লীগের সফল ও গৌরবময় পথচলার 75 বছর শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন। মোমেন বলেন, প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্ব না থাকলে টেকসই উন্নয়ন ধরে রাখা যাবে না। এই অঞ্চলে বাংলাদেশ প্রক্সি যুদ্ধ চায় না। আওয়ামী লীগ সরকারের আরেকটি বড় অর্জন, শেখ হাসিনা সরকার বড় অর্জন কানেক্টিভিটি। আর এই কানেক্টিভিটির ফলে আমাদের অর্জন অনেক। আমি প্রায় শুনি কোনো লোক বলেন যে ভারতের সাথে আমাদের সুসম্পর্ক হয়েছে, সোনালী অধ্যায় হয়েছে। আমাদের অর্জন কি? আমি মনে করি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম এই মর্মে কাজ করতে পারে। আওয়ামী লীগ ছাড়া দেশে মূলধারার কোনো রাজনৈতিক দল নেই। কিছু দল আছে সামরিক বাহিনীর পকেট থেকে তৈরি হওয়া, আর কিছু আছে যাদের দাবি জানানো ছাড়া কোনো কাজ নেই। এমন মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী। বিকেলে রাজধানী তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ইতিহাসের গতিধারায় বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা শীর্ষক সংবাদ চিত্র প্রদর্শনী পরিদর্শনে এসে এসব কথা বলেন মোহাম্মদ A আরাফাত। দেশে আওয়ামী লীগের ত্রুটি বিচ্যুতি যা আছে তার চেয়ে অনেক বেশি অবদান আছে বলেও জানান প্রতিমন্ত্রী। নতুন প্রজন্মের সামনে আওয়ামী লীগ ছাড়া কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। শুক্রবার শুরু হওয়া এই প্রদর্শনী চলবে রবিবার পর্যন্ত। যে আওয়ামী লীগ ছাড়া কি অপশন আছে আমাদের হাতে? মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে চেতনাকে ধারণ করা, লালন করা এবং জনগণের মধ্য থেকে জন্ম নিয়ে জনগণের মধ্যে বেড়ে ওঠা। আর কোনো দল কি আছে মূলধারায় বাংলাদেশে? আর কোনো দল নাই। যারা আছে ক্যান্টনমেন্টে বিভিন্ন সামরিক শাসকের পকেট থেকে তৈরি হওয়া দল অথবা মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তি সরাসরি। ছুটির দিনে অভিযান পরিচালনা করে খাল খননের কাজ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। খাল উদ্ধারে টানা 3 দিন মোহাম্মদপুরের 7 মসজিদ হাউজিং এলাকায় অভিযান চলছে। এর আগে গতকাল 60টি অবৈধ স্থাপনা ভেঙে 10 বিঘা জমি উদ্ধার করে ডিএনসিসি। অভিযানে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মাহে আলম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান। আগামীকালও উচ্ছেদ অভিযান ও খাল খননের কথা রয়েছে।
উন্নত আগামীর জন্য তারুণ্যের ক্ষমতায়ন প্রতিবাদে অনুষ্ঠিত হলো ১৬তম রেড ক্রিসেন্ট যুব প্রধান সম্মেলন। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জাতীয় সদর দফতরে আয়োজিত সম্মেলনে সোসাইটির ৬৮টি ইউনিট ও জাতীয় সদর দফতরে যুব প্রধানরা অংশগ্রহণ করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২ দিনব্যাপী সম্মেলনে উদ্বোধন করেন সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার এম.ইউ. কবির চৌধুরী। এ সময় ঢাকা নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূতের প্রতিনিধি খালেদ আবদুল্লাহ, সোসাইটির ভাইস চেয়ারম্যান লুৎফর রহমান চৌধুরী হেলাল, মহাসচিব কাজী শফিকুল আজম সহ ব্যবস্থাপনা পর্ষদের সদস্যবৃন্দ ও সোসাইটির বিভিন্ন বিভাগের পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন। চিকিৎসক, জনবল সংকট সহ নানা সমস্যা নিয়ে চলছে ঝালকাঠির মা ও শিশু কল্যাণ কেন্দ্রের স্বাস্থ্যসেবা। চিকিৎসক না থাকায় প্রসূতি মায়েদের ছুটতে হচ্ছে স্থানীয় বেসরকারি ক্লিনিক কিংবা বরিশাল শহরে। এতে চরম ভোগান্তি পোহাচ্ছেন রোগী ও স্বজনরা। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে বলে জানায় কর্তৃপক্ষ। ঝালকাঠি থেকে পাঠানো তথ্য ছবিতে সৈয়দা সামিয়া তামান্নার রিপোর্ট। ঝালকাঠির ২০ শয্যার মা ও শিশু কল্যাণ কেন্দ্র এটি। ৪ মাস ধরে এখানকার মেডিকেল অফিসার পদটি শূন্য। এতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। স্বাস্থ্যসেবা কেন্দ্রটিতে নেই অ্যানেস্থেশিয়া ডাক্তার, নেই শিশু বিশেষজ্ঞ। একটি অ্যাম্বুলেন্স থাকলেও দীর্ঘদিন ধরে নেই এর চালক। সেবা কার্যক্রম কোনো মতে ঠিকঠাক রাখতে অন্য প্রতিষ্ঠান থেকে আনা হয়েছে কয়েকজন সেবিকা। আশানুরূপ চিকিৎসা না পেয়ে বাধ্য হয়ে বাড়তি টাকায় বেসরকারি হাসপাতাল, ক্লিনিকে চিকিৎসা নেন রোগীরা। আমি ডাক্তারের কাছে আসি সকাল ৯টা বাজে, এখন 11:30 বাজে, এখনো আসে নাই। আসবে যে কখন তাও জানি না। এখন আমি কালকে আসছি, আরো এর আগে 2 দিন আসছি, কিন্তু ওনাকে আমি পাইনি। এভাবে যদি হয় তাহলে মানুষ চিকিৎসা নিবে কিভাবে? অ্যানেস্থেশিয়ার ডক্টর নাই, এরকম যদি ডক্টর না থাকে, কোনো নার্স না থাকে, তাহলে কিভাবে চলবে? তবে সমস্যা থাকলেও সমন্বয় করে সেবা দেওয়ার চেষ্টা চলছে বলে জানান অতিরিক্ত দায়িত্বে থাকা এই চিকিৎসক। আমি ডিস্ট্রিক্ট কনসালটেন্ট এমো ক্লিনিকের অতিরিক্ত দায়িত্ব পালন করতেছি। জনবলের স্বল্পতা থাকলেও আমরা সমন্বয় করে সেবা দেওয়ার চেষ্টা করতেছি। তবে এমো ক্লিনিকের পদায়ন হলে এই সেবাটা আরো ভালো মতো। জেলা স্বাস্থ্য কর্মকর্তাও দিলেন সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস। আপাতত যে আমাদের যে কার্যক্রম আগে যে অগ্রগতি ছিল সেখান থেকে অগ্রগতি কমে নাই। অগ্রগতি যদিও আমাদের এখানে যদি পার্মানেন্ট ডাক্তার দেওয়া হয় সেক্ষেত্রে আমাদের জন্য এটা সুবিধা হয়। একজন এমো ক্লিনিক পদায়ন করা হলে এটা সুবিধা হয়। আশা করি সেটা অধিদপ্তরের নলেজে রয়েছে। এই অঞ্চলের মা ও শিশুদের নিরাপদ স্বাস্থ্য সেবা নিশ্চিতে হাসপাতালটির জনবল সংকট দূর সহ প্রয়োজনীয় উদ্যোগ দ্রুত দেখতে চান রোগীরা। সৈয়দা সামিয়া তামান্না, RTV। এবারে টি-20 বিশ্বকাপের খবর। বিশ্বকাপে বাড়তি সুবিধা নিয়ে ফাইনালে উঠেছে ভারত। দলটি আগে থেকেই জানতো সেমিফাইনালে তারা ঠিক কোন ভেন্যুতে খেলবে। শুধু তাই নয়, আইসিসি বাড়তি আয়ের আশায় দলটির সব ম্যাচ রেখেছে ভারতের স্থানীয় সময় সন্ধ্যায়। এমনটাই মনে করেন মাইকেল ভন, ইনজামুল হক, সঞ্জয় মাঞ্জরেকারের মতো সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকরা। ফলে সমালোচনার ঝড় বইছে ক্রিকেট বিশ্বে। দেখুন রাফি আমিনার রিপোর্ট। দীর্ঘ লড়াইয়ের পর আগামীকাল মাঠে গড়াতে যাচ্ছে টি-20 বিশ্বকাপের ফাইনাল। নানা আলোচনা সমালোচনার মধ্য দিয়ে পর্দা নামবে আসরের। এর আগ মুহূর্তেই বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে কাঠগড়ায় দাঁড় করালেন সাবেক ক্রিকেটাররা। আসর শুরুর আগে থেকেই প্রশ্ন উঠেছিল গ্রুপ নির্ধারণ নিয়ে, যেখানে আসরে এ গ্রুপে ভারত পাকিস্তানের প্রতিদ্বন্দ্বী ছিল আইসিসির 3 সহযোগী দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও আয়ারল্যান্ড, যা তুলনামূলক সহজ বলাই চলে। অবশ্য এ সকল হিসাব শেষ হয়েছে অনেক আগেই। এরপর সকলের দৃষ্টিকটু হয়ে দাঁড়ায় বিশ্বকাপের সূচি, যেখানে রোহিত শর্মাদের সবগুলো খেলাই হয়েছে স্থানীয় সময় সকালে, অর্থাৎ ভারতীয় সময়ে যেটা সন্ধ্যা। মূলত ভারতীয় সমর্থকদের বাড়তি সুবিধা দিতে এমন সিদ্ধান্ত। অবশ্য আইসিসি এখানে শুধু ভারতের কথাই চিন্তা করেনি, দেখেছে নিজেদের বাড়তি আয়ের সুযোগ। কারণ সংস্থাটির আয়ের অন্যতম বড় উৎস এই দেশটি। তবে সমালোচনার ঝড় আরও বেড়েছে মাইকেল ভনের মন্তব্যে, যেখানে তিনি সাফ জানিয়েছেন এটা ভারতের টুর্নামেন্ট। কারণ তারা আগে থেকেই সিদ্ধান্ত নেন কোথায়, কবে এবং কখন ম্যাচ খেলবে। এমনকি খোদ ভারতীয় সাবেক ক্রিকেটার ও বিশ্লেষক সঞ্জয় মাঞ্জরেকার মনে করেন ভেন্যুর বাড়তি সুবিধা নিয়েছে ভারত, কারণ তারা আগে থেকেই জানতো গায়ানায় তারা সেমিফাইনাল খেলবে। শুধু ভেন্যু নয়,
ভক্তরা প্রশ্ন তুলেছে দ্বিতীয় সেমিফাইনালের জন্য রিজার্ভ ডে না রাখার ব্যাপারে। এই ব্যাপারে আগুনে ঘি ঢেলেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ইনজামামুল হক। গণমাধ্যমে এই সাবেক ক্রিকেটার প্রথমে প্রশ্ন তুলেন রিজার্ভ ডে নিয়ে। এরপর তিনি বলেন, ভারত আগে থেকেই জানতো বৃষ্টিতে খেলা না হলেই ফাইনালে যাবে তারা, এই কারণেই কোনো রিজার্ভ ডে রাখা হয়নি। সাবেকদের এমন সব প্রশ্নই কাঠগড়ায় দাঁড় করিয়েছে আইসিসিকে। ফলে প্রশ্নবিদ্ধ হতে পারে গ্রুপ নির্ধারণ সহ ম্যাচের সময়সূচি। রাফি আমিন, RTV। টি-20 বিশ্বকাপে সুপার 8-এ ব্যর্থতাকে সঙ্গী করে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ক্রিকেটারদের বহনকারী বিমানটি। সাংবাদিকদের এড়িয়ে বিমানবন্দর ত্যাগ করেন বেশিরভাগ খেলোয়াড়। তবে ব্যর্থতার দায় স্বীকার করেন সহ অধিনায়ক তাসকিন আহমেদ। নাজমুস সাকিবের রিপোর্টে দেখুন এর বিস্তারিত। টি-20 বিশ্বকাপ শেষে টাইগারদের ফেরার গল্পটা হতে পারত আনন্দের। ফুলের মালা হাতে ক্রিকেটারদের বরণ করে নিতে বিমানবন্দর চত্বরে অপেক্ষারত দেখা যেতে পারত হাজারো ক্রিকেট ভক্তকে, কিন্তু চিত্রটা একদমই ভিন্ন। টি-20 বিশ্বকাপের সুপার 8-এর ব্যর্থ মিশন শেষে অনেকটাই মুখ লুকিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ। দলের সঙ্গে ফেরেননি সৌম্য সরকার, লিটন দাস। গতকাল গোপনেই একা দেশে ফেরেন সাকিব আল হাসান। ছুটি নিয়ে হাতুরু সিংহে সহ অন্যান্য কোচিং স্টাফরা ফিরে গেছেন নিজ দেশে। দলের এমন বাজে পারফরম্যান্স আগে দেখেননি উল্লেখ করে বাংলাদেশ ধীরে ধীরে উন্নতি করছে বলে জানান সহ অধিনায়ক তাসকিন আহমেদ। বাংলাদেশ টিমের লাস্ট 10 বছর ধরে ট্রাই খেলতেছি, তো কখনো এরকম লম্বা ব্যাটিংয়ে ব্যাট টাইম দেখি নেই। আশা করি এটা খুব দ্রুতই কেটে উঠবে ইনশাআল্লাহ। আগের থেকে তো ইমপ্রুভ হচ্ছে, খালি মাইনাস পয়েন্ট দেখলে তো হবে না, এমনি তো মাইনাসেই আছি আমরা, তো প্লাসে আসার তো সর্বোচ্চ চেষ্টা করছি। তাসকিন এমন আশা দিলেও বেজায় দুঃখ বাংলাদেশের ক্রিকেট ভক্তদের মনে। ঠিক আছে। নাজমুস সাকিব, RTV, ঢাকা। দর্শক, সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। RTVর সব শেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নাম্বারে ডায়াল করুন। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।